হাই স্টুডেন্টস, আবার স্বাগত জানাই আমার চ্যানেল লেটাস লার্নে। আমি মৌসুমি সাহা। আমি আগের ভিডিওতে রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল জনসমষ্টি আর নির্দিষ্ট ভূখণ্ড। আজকে আলোচনা করা যাক তৃতীয় বৈশিষ্ট্য, যেটা হলো সরকার। তো চলো জানা যাক সরকার বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে বোঝায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকারের রূপ লক্ষ্য করা যায়, অর্থাৎ এক একটি দেশ এক এক প্রকার সরকারের দ্বারা পরিচালিত হয়। যেমন একনায়কতন্ত্রী সরকার, গণতান্ত্রিক সরকার, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার ইত্যাদি। এখন এই বিভিন্ন প্রকার সরকারের ব্যাপারে আমি স্বল্প পরিমাণে আলোচনা করছি। এই বিভিন্ন প্রকার সরকারের পরিচালিত রূপ বলতে কি বুঝি। এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক রাষ্ট্র হলো এমন এক ধরনের রাষ্ট্র যা একক সত্তা হিসাবে পরিচালিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়। এককেন্দ্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র ব্যবস্থার একদম বিপরীত। যেমন ফ্রান্স, ইরান প্রভৃতি দেশে আমরা এককেন্দ্রিক সরকারের প্রভাব দেখতে পাই। এবার আসি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায় সেই আলোচনায়। সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে স্বতন্ত্র কয়েকটি রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন সার্বভৌম জাতীয় রাষ্ট্র গঠন করাকে বোঝায়। যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হলো ফেডারেশন, অর্থাৎ কয়েকটি রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে সৃষ্টি হওয়া রাষ্ট্র। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রভাব দেখতে পাই। এবার আসি একনায়কতন্ত্রী সরকারে। একনায়কতন্ত্র হলো এমন শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ থাকে। এই শাসন ব্যবস্থায় আইন ব্যবস্থা বলে কিছু থাকে না, শাসকের ইচ্ছাই আইন। একে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থাও বলতে পারি। যেমন হিটলার পরিচালিত জার্মানিতে আমরা একনায়কতন্ত্রী বা স্বৈরাচারী সরকারের প্রভাব লক্ষ্য করেছি। বর্তমানে উত্তর কোরিয়াতে আমরা একনায়কতন্ত্রী সরকারের প্রভাব দেখতে পাই। গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা জনগণের ওপর ন্যস্ত করা হয় এবং তাদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি প্রতিনিধিত্ব ব্যবস্থার মাধ্যমে পরিচালিত করা হয়, যা সাধারণত পর্যায়ক্রমিক অবাধ নির্বাচনের সাথে জড়িত থাকে। এটি জনগণের অংশগ্রহণ রাজনৈতিক, আর্থসামাজিক উভয় দিককেই পূরণ করে। যেমন ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড ইত্যাদি দেশে আমরা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা লক্ষ্য করি। এবার এসছি সংসদীয় সরকারে। সংসদীয় গণতন্ত্র হলো এমন এক ধরনের সরকার যেখানে সরকার প্রধান আইনসভার সংখ্যাগরিষ্ঠের সমর্থনে গণতান্ত্রিক বৈধতা অর্জন করে। এই ধরনের সরকার রাষ্ট্রপতি শাসিত সরকারের থেকে আলাদা। আমরা কানাডা, গ্রেট ব্রিটেন, জাপান ইত্যাদি দেশে এই ধরনের সরকারের রূপ দেখতে পাই। রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সরকার বলতে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে। যেমন আর্জেন্টিনা, ব্রাজিল প্রভৃতি দেশে আমরা এই ধরনের সরকার দেখতে পাই। এবার বলি যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিভিন্নতা থাকার জন্য বিভিন্ন ধরনের সরকারের অবস্থিতি লক্ষ্য করা যায়। সেই কারণে বর্তমান বিশ্বের সরকারগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক সরকার, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। বুর্জোয়া গণতন্ত্র। বুর্জোয়া গণতন্ত্র বলতে জনপ্রিয় স্বশাসনের উপাদানগুলিকে বোঝায়, যেখানে উৎপাদনের উপকরণের মালিক স্বতন্ত্র সংখ্যালঘুদের আধিপত্যের সাথে জড়িত এবং সীমাবদ্ধ। বুর্জোয়া সদস্য হিসাবে কারখানার মালিক, কোম্পানির সিইও এবং বিনিয়োগকারীদের বোঝায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, ফ্রান্স
ইত্যাদি দেশের সরকার হলো বুর্জোয়া গণতান্ত্রিক সরকার। সমাজতান্ত্রিক সরকার এটি এমন একটি ব্যবস্থা যেখানে উৎপাদন, বন্টন এবং বিনিময়ের উপাদানগুলি জাতীয়করণ করা হয় বা রাষ্ট্রীয় মালিকানার অধীনে, অথবা কেবলমাত্র এমন একটি ব্যবস্থা যেখানে সামাজিক মূল্যবোধ বা অর্থনৈতিক অধিকার লক্ষ্য করা যায়। গণসাধারণতন্ত্রী চীন, কিউবা, ভিয়েতনাম ইত্যাদি দেশে আবার সমাজতান্ত্রিক সরকার লক্ষ্য করা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে সরকারের কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। আমাদের ভারতবর্ষ কিন্তু বুর্জোয়া গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হয়। এবার আসছি সরকারের কার্যাবলী সংক্রান্ত আলোচনায়। সরকারকে আমরা বলে থাকি রাষ্ট্রের মস্তিষ্ক। সরকার ছাড়া কোনো রাষ্ট্র তার লক্ষ্য পূরণ করতে পারে না, তাই সরকারকে রাষ্ট্রের কর্ণধার বলা হয়ে থাকে। ঊনবিংশ শতাব্দীতে সরকার কিংবা রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি সংকীর্ণ পরিসরে আবদ্ধ থাকায় ব্যক্তি স্বতন্ত্রবাদ লক্ষ্য করা যায়। এরূপ অবস্থায় সরকারের কাজ ছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করা। কিন্তু বিংশ শতাব্দীতে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা লক্ষ্য করা যায়, সেই কারণে সরকারের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। তাহলে কার্যাবলীতে তোমরা কি দেখলে যে ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রের কার্যক্ষেত্র কিন্তু সংকীর্ণ পরিসরে আবদ্ধ ছিল। বর্তমানে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় সরকারের কর্মপরিধি কিন্তু বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে। এখন একটু আলোচনা করা যাক যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা সরকার বলতে কি বুঝিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানী উইলোপির মতে সরকার হলো রাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে। আবার গার্নারের মতে সরকার হলো রাষ্ট্রের এমন প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত হয়, সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়। রাষ্ট্র বলতে তিনি সরকারকেই বোঝাতে চেয়েছেন। অতএব বিভিন্ন প্রকার রাষ্ট্রবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞা দ্বারা বোঝা গেল যে কোনো রাষ্ট্রের উন্নতি অবনতি নির্ভর করে সেই রাষ্ট্রের সরকারের স্থায়িত্ব, শাসন ব্যবস্থা, নীতিসমূহ ও পরিচালনার ওপর। তো এটাই ছিল রাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্য। এবার আসছি রাষ্ট্রের চতুর্থ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা নিয়ে। সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব আছে। আইনের মাধ্যমে রাষ্ট্রের এই ক্ষমতা প্রকাশিত হয়। সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা হয়। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার থাকলেও সার্বভৌমিকতা না থাকলে কোনো একটি সংগঠনকে রাষ্ট্র বলে চিহ্নিত করা যায় না। 1947 সালের 15ই আগস্টের আগে ভারতকে একটি রাষ্ট্র বলে মনে করা হতো না। রাষ্ট্রের সার্বভৌমিকতা দু প্রকার, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের অভ্যন্তরে চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার কেউ আইনের ঊর্ধ্বে নয়। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকাকে বোঝায়। তবে বর্তমানে অভ্যন্তরীণ ও বাহ্যিক কোনো ক্ষেত্রেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অসীম নয়, কারণ অভ্যন্তরীণ ক্ষেত্রে সমাজে প্রচলিত প্রথা, রীতিনীতি, জনমত প্রভৃতিকে সার্বভৌম শক্তি উপেক্ষা করতে পারে না। আবার আন্তর্জাতিক আইন, চুক্তি প্রভৃতির কারণে বাহ্যিক সার্বভৌমিকতা কিছু পরিমাণে ক্ষুণ্ণ হয়েছে। বর্তমানে কোনো রাষ্ট্রই অন্যান্য রাষ্ট্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছে না। তাছাড়া রাষ্ট্রের চরম সার্বভৌমিকতার ধারণাটিকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো দেশেই সার্বভৌমিকতার চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করা সম্ভব নয়।
যতদিন দেশের অভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় দিকেই সংহতি বজায় থাকবে ততদিন সার্বভৌমিকতার চূড়ান্ত ক্ষমতা লক্ষ্য করা যাবে। সংহতি বিনষ্ট হলে এরও অবক্ষয় ঘটবে, যেটা আমরা কিছুদিন আগেই বাংলাদেশ ও আফগানিস্তানের ক্ষেত্রে লক্ষ্য করেছি। এবার আসছি রাষ্ট্রের স্থায়িত্বে। রাষ্ট্রের স্থায়িত্বকে অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করা হয়। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন বলে মনে করেন না। তারা বলতে চেয়েছেন, যেহেতু রাষ্ট্রের শোষণের হাতিয়ার হিসাবে উৎপত্তি ঘটেছে, তাই শ্রেণীহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হলে তা আপনা থেকেই বিলুপ্ত হয়ে যাবে। আবার বর্তমানে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতিকে রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য বলে মনে করা হয়। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া কোনো সদ্যজাত রাষ্ট্রকে আন্তর্জাতিক দিক থেকে কোনো মতেই রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। কোনো একটি রাষ্ট্রের স্বীকৃতি দানের সময় প্রতিটি রাষ্ট্রই তার রাজনৈতিক স্বার্থের কথা ভাবে। উদাহরণ হিসাবে বলা যায়, উত্তর কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি রাষ্ট্র এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী রাষ্ট্রগুলি দ্বারা স্বীকৃতি লাভ করেনি। একদম শেষে আসছি জাতীয়তাবাদে। কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমাজ জাতীয়তাবাদের বন্ধনে আবদ্ধ না হয় তবে কখনোই রাষ্ট্র হিসাবে সেটি গড়ে উঠতে পারবে না। কিন্তু বিশ্বায়নের যুগে এরূপ দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। তো এটাই ছিল রাষ্ট্রের বৈশিষ্ট্য। এরপরের ভিডিওতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়েরই। তোমাদের যদি আরও কিছু জানার বিষয় থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও।